জ্যৈষ্ঠ মাসের শুরুতে এক দারুণ ব্যাপার হলো। 9-10-এর ছেলেরা মিলে ঠিক করলো আম কাঁঠালের ছুটি খানিকটা এগিয়ে দেবার জন্য হেড স্যারের কাছে দরবার করবে। দরবারটা যাতে জোরালো হয় সেজন্য সব ক্লাস থেকে 2 জন করে যাবে। যে 2 জন যাবে তারা যেন অবশ্যই খুব ভালো ছাত্র হয়। ফার্স্ট বা সেকেন্ড হওয়া ছেলে হলে ভালো। স্যাররা ভালো ছাত্রদের ওপর চট করে রাগেন না। দীপু হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট বয়। সে সব শুনে বলল, আগে ভাগে ছুটি নিয়ে হবেটা কি? আম কাঁঠালের ছুটি না হলেই সবচেয়ে ভালো হয়, মন দিয়ে পড়াশোনা করতে পারি। কথা শুনে রাগে গা জ্বলে যায়, ইচ্ছা করে ঠাস করে মাথায় একটা চটি বসিয়ে দিই। তার উপায় নেই, এরা ভালো ছাত্র, স্যারের কাছে নালিশ করলে সর্বনাশ। আমাদের ক্লাস থেকে কেউ দেখে যেতে রাজি নয়, আমি একাই গেলাম। বিরাট একটা দরখাস্তও লেখা হলো। ক্লাস 10-এর বগা ভাই, আসল নাম বদরুল ইসলাম, খুব লম্বা বলে আমরা তাকে ডাকি বগা ভাই। সে হেড স্যারের হাতে দরখাস্ত তুলে দিল। হেড স্যার বললেন, ব্যাপার কি? বগা ভাই তোতলাতে তোতলাতে বলল, দরখাস্তে সব লেখা আছে স্যার। বগা ভাইয়ের এই একটা অসুবিধা, ভয় পেলে তোতলাতে শুরু করে এবং প্রতিটি বাক্য 2 বার করে বলে। সে আবার বলল, দরখাস্তে সব লেখা আছে স্যার। লেখা যে আছে তা তো দেখতেই পাচ্ছি, ব্যাপারটা কি তোমাদের মুখ থেকে শুনতে চাই। আম কাঁঠালের ছুটি 2 সপ্তাহ এগিয়ে দিলে ভালো হয় স্যার। কেন? আমরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছি, ছুটি এগিয়ে দিলে কেন ভালো হয় তা নিয়ে আমরা আলোচনা করিনি। হেড স্যার হুঙ্কার দিয়ে বললেন, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, কথা বল। কেউ নড়াচড়া করছে না দেখে সাহসে ভর করে আমিই মুখ খুললাম। মিনমিন করে বললাম, এইবার তো স্যার খুব গরম বেশি পড়েছে, আম কাঁঠাল সব আগে আগে পেকে গেছে, এই জন্যে স্যার ছুটিটা যদি এগিয়ে দেন। আম কাঁঠাল আগে আগে পেকে গেছে? জি স্যার। কিলিয়ে কাঁঠাল পাকানো কাকে বলে জানিস? জি না স্যার, এক্ষুনি দেখবি কাকে বলে। কত বড় সাহস, বলে ছুটি এগিয়ে দিতে। যা ক্লাসে যা, ক্লাসে গিয়ে নীল ডাউন হয়ে থাক। ক্লাসে ফিরে এসে নীল ডাউন হয়ে আছি। বসির দাঁত বের করে হাসছে। কাউকে শাস্তি দিতে দেখলে তার ভারী আনন্দ হয়। সে আজ আর আনন্দ চেপে রাখতে পারছে না। কিছুক্ষণ পরপর সব কটা দাঁত বের করে দিচ্ছে। টিফিন টাইমে দপ্তরি কালীপদ নোটিশ নিয়ে এলো। হেড স্যার নোটিশ পাঠিয়েছেন। ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই বৎসরের গ্রীষ্মকালীন বন্ধের সময়সীমা 2 সপ্তাহ কমিয়ে দেয়া হলো। নির্ধারিত সময়ের 2 সপ্তাহ পর থেকে বন্ধ শুরু হবে। এই নিয়ে কোনো রকম দেন দরবার না করবার জন্য ছাত্রদের পরামর্শ দেয়া হচ্ছে। ছুটির পর খুবই মন খারাপ করে বাসায় ফিরলাম। কি করা যায় কিছুই বুঝতে পারছি না। এখন ছুটি এগিয়ে আনবার দরকার নেই, যথাসময়ে ছুটি আরম্ভ হলেই আমরা খুশি। তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমাদের হেড স্যার খুব কঠিন চিজ। সন্ধ্যার আগে আগে মনির এসে উপস্থিত। সেও ছুটি কমে যাওয়ায় মন খারাপ করেছে। এই ছুটিতে তার মামাবাড়ি যাওয়ার কথা, ছুটি কমে গেলে আর যাওয়া হবে না। মনির বলল, চল তার কাছে যাই, তিনি যদি কোনো বুদ্ধি দেন। কার কথা বলছিস? আমাদের যিনি ভূতের বাচ্চা দিলেন, ওই যে রবীন্দ্রনাথের মতো দেখতে। উনি বুদ্ধি দেবেন কেন? দিতেও তো পারেন, আমাদের কথা তো উনি শোনেন না। চল যাই। আমার কেন জানি মনে হচ্ছে উনি হেড স্যারের মতো রেগে যাবেন। সব বড়রা একরকম হয়। তবু বলে দেখি। বুড়ো ভদ্রলোক দাড়িতে হাত বোলাতে বোলাতে আমাদের সমস্যা শুনলেন। তারপর বললেন, অন্যায়, খুবই অন্যায়। ছুটি কমাবার কোনো রাইট নেই। বাচ্চা ছেলেগুলোকে সারাদিন স্কুলে আটকে রেখেও শখ মিটছে না, এখন আবার ছুটি কমিয়ে দিচ্ছে। রবি ঠাকুর বেঁচে থাকলে খুব রাগ করতেন। আমি বললাম, এখন আমরা কি করব বলুন? ভূতের বাচ্চাকে বলা ছাড়া তো আর কোনো পথ দেখছি না। আমি অবাক হয়ে বললাম, ভূতের বাচ্চাকে কি বলবো? তোমাদের সমস্যার কথা বলবে, কবে থেকে স্কুল বন্ধ করতে চাও এটা বলে দেবে, তাহলেই হবে। কি যে আপনি বলেন? কি যে আমি বলি মানে?
এক চড় লাগাবো, বুঝলে? যা করতে বলছি করো। বোতলটা মুখের কাছে এনে ফিসফিস করে বলবে যেন আগামীকাল থেকেই আম কাঁঠালের ছুটি দেবার ব্যবস্থা করে। খুব ভদ্রভাবে বলবে। আরেকটা কথা, মাসে একবারের বেশি কিছু চাইবে না। ভূত তো এখনও খুবই বাচ্চা, ক্ষমতা কম, আর একটু বড় হোক তখন ঘন ঘন চাইতে পারবে। আমি বললাম, থ্যাংক ইউ। বুড়ো আগুন চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে ইংরেজি, এর মানে কি? ক্ষমা করে দিন স্যার, আর বলবো না। আমরা এখন যাই স্যার? না, আমি গতকাল একটা কবিতা লিখেছি, এটা শুনে তারপর যাও। তোমাদের নিয়েই লিখা। কবিতার নাম বীর শিশু। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজার দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। আমার কেন জানি মনে হলো এই কবিতাটা আগেও শুনেছি, তবে সেই কবিতাটার নাম ছিল বীরপুরুষ, বীর শিশু নয়। তবে এটা নিয়ে ঘাটাঘাটি এখন না করাই আমার কাছে ভালো মনে হলো। বুড়োকে রাগানো ঠিক হবে না। আমরা বাড়ি চলে এলাম। বুড়োর কথা ঠিক বিশ্বাস হলো না। বোতলের ভেতর ভূত যদি থেকেও থাকে, সে স্কুল বন্ধ করবে কিভাবে? তবু রাতে শোবার আগে ট্রাঙ্ক থেকে বোতল বের করে ফিসফিস করে বললাম, ভাই বোতল ভূত, তুমি কেমন আছো? ভাই, তুমি কি আমাদের স্কুলটা আগামীকাল থেকে বন্ধ করে দিতে পারবে? লক্ষ্মী ভূত, ময়না ভূত, দাও না বন্ধ করে। অরু আপা কি কাজে যেন ঘরে ঢুকেছিল। সে অবাক হয়ে বলল, এসব কি হচ্ছে রে? আমি বললাম, কিছু হচ্ছে না। কার সঙ্গে কথা বলছিস? বোতল ভূতের সঙ্গে। অরু আপা গম্ভীর হয়ে বলল, বোতলের ভূতের সঙ্গে কি কথা হচ্ছিল শুনি? তোমার শোনার দরকার নেই। আহা, শুনি না। বোতলের ভূতকে বলেছি আগামীকাল থেকে স্কুল বন্ধ করে দিতে। সে বন্ধ করে দেবে। তোর মাথাটা খারাপ হয়েছে। হলে হয়েছে। বাড়িতে দারুণ হইচই পড়ে গেল। বাবা ডেকে নিয়ে বললেন, এসব কি হচ্ছে রে? তুই নাকি বোতলের ভূতকে বলছিস স্কুল বন্ধ করতে? বড় চাচা বললেন, পাজিটার কান ধরে চট দেয়া দরকার। ভূত প্রেতের কাছে দরবার করছে। ভূত আবার কি রে? 10 বার কানে ধরে ওঠবস কর, আর যা তোর সেই বিখ্যাত বোতল কুয়োয় ফেলে দিয়ে আয়, এক্ষুনি যা। বড় চাচার কথার ওপর দ্বিতীয় কথা চলে না। বোতল ভূত কুয়োয় ফেলে দিতে হলো। পরদিন খুবই মন খারাপ করে স্কুলে গেলাম। অ্যাসেম্বলিতে সবাই দাঁড়িয়ে আছি। সোনার বাংলা গান হয়ে যাবার পর হেড স্যার বললেন, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। স্কুলের জন্য সরকার থেকে 2 লক্ষ টাকা পাওয়া গেছে। এখন তোমরা পাবে পাকা দালান। দালানের কাজ শুরু করতে হবে বর্ষার আগেই। কাজেই আজ থেকেই তোমাদের গরমের ছুটি। অন্যবারের চেয়ে এবার তোমরা 2 সপ্তাহ বেশি ছুটি পাবে। তবে ছুটিটা কাজে লাগাবে, শুধু খেলাধুলা করে নষ্ট করবে না। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ব্যাপারটা কি বোতল ভূতের কারণেই ঘটল? গরমের ছুটি ব্যাপারটা খুব অদ্ভুত। ছুটির আগে কত রকম পরিকল্পনা থাকে, এই করব ওই করব। যখন সত্যি সত্যি ছুটি শুরু হয় তখন কিচ্ছু করার থাকে না, সব কেমন পাঞ্ছে মনে হয়। এখন আমাদের তাই লাগছে। স্কুল ছুটি, আনন্দ হবার কথা, কিন্তু কোনো আনন্দ হচ্ছে না। এদিকে বড় চাচা কঠিন কঠিন সব নিয়মকানুন জারি করেছেন। যেমন আজ সকালেই বললেন, ছুটিটা কাজে লাগাবার ব্যবস্থা কর, পাটিগণিতের সব অঙ্ক শেষ করে ফেল। আমি বললাম, এক্ষুনি সব অঙ্ক শেষ করে ফেলে সারা বছর কি করব? বড় চাচা বললেন, চট দিয়ে দাঁত ফেলে দেব, মুখে মুখে কথা বলে। যা পাটিগণিতের বই নিয়ে আয়, দেখব কত ধানে কত চাল। কি আর করব, বই নিয়ে এলাম। বড় চাচা চট দিয়ে সত্যি সত্যি দাঁত ফেলে দিতে পারেন। আমার ছোট ভাই অন্তুর একটা দাঁত তিনি এইভাবেই ফেলেছেন। অবশ্যই সেটা ছিল নড়া দাঁত, এমনিতেই পড়ত। জ্বর খেয়ে 2-1 দিন আগে পড়ে গেল। বড় চাচার নাম ফাটল। তিনি সেই দাঁত ডেটল দিয়ে ধুয়ে হরলিক্সের একটা খালি বোতলে ভরে নিজের ঘরে রেখে দিলেন। বোতলের গায়ে লিখে দিলেন, চট দিয়ে ফেলা দাঁত, দুষ্টু শিশু সাবধান। বড় চাচা হুকো টানতে টানতে সারা দুপুর আমাকে লসাগু এবং গসাগু করালেন। কুৎসিত সব অঙ্ক, গুণ দাও, ভাগ দাও, আবার গুণ, আবার ভাগ। কি হয় এসব গুণ ভাগ করে? পৃথিবী থেকে অঙ্কটা উঠে গেলে কত ভালো হতো।
লসাগু কষাগু করতে করতে একবার ভাবলাম বোতল ভূতকে বলবো, ও ভাই বোতল ভূত, লক্ষ্মী ভাই, ময়না ভাই, তুমি পৃথিবী থেকে অঙ্ক নামের এই খারাপ জিনিসটা দূর করে দাও। একদিন ভোরে ঘুম থেকে উঠে সবাই যেন দেখে অঙ্ক বইয়ের সব লেখা মুছে গেছে, সব পাতা সাদা, নামতা টামতাও কারো মনে নেই। 3 দুগুণে কত কেউ বলতে পারে না, এমনকি অঙ্ক স্যাররাও না। 1 2 কী করে লিখতে হয় তাও কেউ বলতে পারে না। অবশ্যই আমি জানি বোতল ভূতকে এসব বলে লাভ নেই, সে কিচ্ছু করতে পারবে না। তার ওপর বোতলটা ফেলা হয়েছে কুয়োয়, বোতল ভেঙে ভূত কোথায় চলে গিয়েছে কে জানে। বেলা 3টা বেজে গেল, তবু বড় চাচা আমাকে ছাড়লেন না। যখনই বলি আজ উঠি চাচা, তখনই তিনি গম্ভীর হয়ে বলেন, কোনো কথা না, একটা কথা বললে চট দিয়ে দাঁত ফেলে দেব, সেই দাঁত চলে যাবে হরলিক্সের কৌটায়। বিকেল হয়ে গেল, আমাদের ফুটবল টিমের ছেলেরা আমার জন্য উকি ঝুঁকি দিতে শুরু করেছে, তবুই বড় চাচা আমাকে ছাড়বেন না। বড়রা ছোটদের এত কষ্ট কি করে দেয় কে জানে, তারা কি কখনো ছোট ছিল না? আমি বললাম, বিকেল হয়ে গেছে চাচা, এখন উঠি। বড় চাচা হুঙ্কার দিয়ে বললেন, শুধু খেলার দিকে মন, কোনো উঠাউঠি নেই, তোকে দিয়ে আমি বৃত্তি পরীক্ষা দেওয়াবো। খেলাধুলো করে কি হয়? ফুটবল খেলতে গিয়ে হাত পা ভেঙে ঘরে ফিরবি, তার কোনো প্রয়োজন দেখি না। আমি সারাদিন পড়ব? নিশ্চয়ই সারাদিন পড়বি, জীবনে উন্নতি করতে চাইলে সারাদিন পড়তে হবে। ছাত্রনং অধ্যয়নম তপ। আমি জীবনে উন্নতি করতে চাই না বড় চাচা। জীবনে উন্নতি করতে চাস না? না। বড় চাচা ঠাস করে একটা চর বসিয়ে দিলেন, থমথমে গলায় বললেন, তোর বেয়াদবির বিচার আজ সন্ধ্যাবেলা হবে। সন্ধ্যাবেলা সত্যি সত্যি বিচার সভা বসল। বড় চাচা, বাবা এবং আমাদের প্রাইভেট স্যার 3 জন বসলেন 3 দিকে, আমি মাঝখানে। বড় চাচা স্যারের দিকে তাকিয়ে বললেন, হুমায়ুন সম্পর্কে তোমার ধারণা কি মাস্টার বলো তো? স্যার শুকনো গলায় বললেন, ওর মাথায় কিছু নেই। বড় চাচা ঠান্ডা গলায় বললেন, মাথায় কিছু নেই এই কথাটা তো মাস্টার তুমি ঠিক বললে না, মাথায় ওর আছে গোবর, পচা গোবর। আমার স্যার সঙ্গে সঙ্গে বললেন, খুবই খাঁটি কথা বলেছেন, গোবর দিয়ে মাথা ভর্তি। বড় চাচা বললেন, তবে সাধনায় অনেক কিছু হয়, কবি কালিদাসেরও মাথা ভর্তি ছিল গোবর, মহামূর্খ ছিলেন, সাধনার জন্য পরবর্তীকালে হলেন মহাকবি কালিদাস। কি বলো মাস্টার, ঠিক না? একেবারে খাঁটি কথা। কাজে আমরা এখন দেখব সে যেন সাধনা ঠিকমতো করতে পারে। গরমের এই ছুটির মধ্যে হুমায়ুনকে আমরা ঠিকঠাক করে ফেলব। কি বলো মাস্টার? খুবই ভালো কথা। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। বড় চাচা আমার জীবন অতিষ্ঠ করে তুলবেন। এখন আমি উঠি সূর্য ওঠার আগে, কিছুক্ষণ বড় চাচার সঙ্গে মর্নিং ওয়াক করে পড়তে বসি। সেই পড়া চলে 11টা পর্যন্ত। দুপুরের খাওয়ার পর শুরু হয় পাটিগণিত। বিকেল 5টায় ছুটি, কাটায় কাটায় 1 ঘন্টার ছুটি। 6টার মধ্যে বাসায় ফিরে বই নিয়ে বসতে হয়। রাত 10টায় ছুটি। কি যে কষ্ট! রোজ একবার কুয়োর সামনে গিয়ে বলি, বোতল ভূত, ও ভাই বোতল ভূত, বড় চাচার হাত থেকে আমাকে বাঁচাও ভাই। কোনোই লাভ হয় না। ভূত হয়তো আমার কথাই শুনতে পায় না, কত নিচে পড়ে আছে, শোনার কথাও নয়। কিংবা কে জানে, হয়তো বোতল ভেঙে গেছে, ভূতের বাচ্চা আর বোতলের ভেতর নেই, থাকলে সে নিশ্চয়ই আমার কষ্ট দেখে কিছু একটা করতো। এইরকম যখন অবস্থা, তখন এক কাণ্ড হলো। রাতে ঘুমোতে গেছি, শুতে গিয়ে দেখি পিঠের নিচে শক্ত কি যেন হাতে লাগছে। হাত দিয়ে দেখি, কি আশ্চর্য, ওই বোতল। এখানে এলো কি করে? কুয়োয় যে বোতল ফেলে দেওয়া হয়েছে, সেই বোতল এখানে এলো কি করে? ব্যাপারটা কি? ব্যাপার যাই হোক, তা নিয়ে পরে ভাবা যাবে। আপাতত বড় চাচার হাত থেকে মুক্তি পেতে হবে। আমি খুব করুণ গলায় কাঁদো কাঁদো স্বরে বললাম, ভাই তুমি কিভাবে এখানে এসেছো আমি জানি না, যেভাবে এসে থাকো তুমি আমাকে বাঁচাও, বড় চাচার হাত থেকে রক্ষা করো। এই বলে আমি খানিকক্ষণ কাঁদলাম। এতে কোনো লাভ হবে ভেবে আমি বলিনি, তবু বলা তো যায় না, হতেও তো পারে। পরদিন ভোরবেলা বই নিয়ে বসেছি। বড় চাচা ঢুকলেন, গম্ভীর গলায় বললেন, চিন্তা করে দেখলাম ছুটির সময়টাতে ছুটি থাকা দরকার। রাত দিন বই নিয়ে পড়ে থাকলে ছেলেপুলে গাধা হয়। যখন স্কুল ছুটি থাকবে তখন তোরও ছুটি। যা বই তুলে রাখ।
আমি অবাক হয়ে বড় চাচার দিকে তাকিয়ে রইলাম। আমার আনন্দের এখন আর সীমা নেই। বড় চাচার হাত থেকে মুক্তি পেয়েছি। আনন্দের প্রকাশ কী ধরনের হলে ভালো হবে বুঝতে পারছি না। কি করা যায়? মুনির বলল, আমাদের ফুটবল ক্লাব ঠিকঠাক করে একটা ম্যাচ দিলে কেমন হয়? আমি বললাম, অতি উত্তম হয়। আমাদের ফুটবল ক্লাবের নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাব। 2 বছর আগে আমরা ফুটবল ক্লাব শুরু করি। প্রথম বছর আমাদের কোনো বল ছিল না। কি করব? চাঁদা উঠেছে মাত্র 18 টাকা। সেই 18 টাকায় আমরা একটা ফুটবল পাম্প কিনি। আমাদের কাণ্ড দেখে অরু আপা হেসে বাঁচে না, একটা ছড়া বানিয়ে ফেলল। বল নেই, আছে পাম্পার। শার্ট নেই, আছে জাম্পার। যাই হোক, পরের বছর আমরা 2 নম্বরই একটা বল কিনলাম। পাড়াতে আরও 3টে ফুটবল ক্লাব আছে, ওদের সঙ্গে ম্যাচ দিলাম। এই শুনে অরু আপা ঠোঁট উল্টে বলল, এক একজন চামচিকার মতো। তোরা ফুটবল খেলবি কি? বাতাস লাগলে উল্টে পড়ে যাস। এক কাজ কর, তোদের ক্লাবের নাম দিয়ে দে দি রয়্যাল চামচিকা ক্লাব। রাগে আমার গা জ্বলে গেল। ভাবলাম এমন খেলা দেখাবো যে অরু আবার ট্যারা হয়ে যাবে। হলো উল্টোটা, আমরা ট্যারা হয়ে গেলাম। এক একটা খেলা হয়, আমরা 10-12টা করে গোল খাই। তবে এবার যাতে এরকম না হয় সে চেষ্টা অবশ্যই করব। আমাদের কাজকর্ম শুরু হয়ে গেল। ম্যাচ দিয়ে দিলাম। বিরাট উত্তেজনা আমাদের মধ্যে। অরু আপা সব শুনে হাসতে হাসতে বলল, দি রয়্যাল চামচিকা ক্লাব নাকি ম্যাচ দিয়েছে? তোদের লজ্জা শরমও নেই নাকি? আমি বিরক্ত হয়ে বললাম, যখন চ্যাম্পিয়ন হব তখন বুঝবে কাকে বলে চামচিকা ক্লাব। তোরা চ্যাম্পিয়ন হবি? ঘোড়া চালাবে স্পাই সাইকেল? হ্যাঁ, চালাবো। যদি চ্যাম্পিয়ন হতে পারিস তাহলে আমি আমার মাথার চুল কেটে ফেলবো, সত্যি বলছি। এই বলে মাথা ভর্তি চুল ঝাঁকাতে ঝাঁকাতে অরু আপা চলে গেল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমাদের দলটা হচ্ছে সবচেয়ে খারাপ। আমরা যে লাড্ডা গাড্ডা হব এটা চোখ বন্ধ করে বলে দেয়া যায়। নান্টু হচ্ছে আমাদের গোলকিপার। এমনিতে সে চোখে খুব ভালো দেখে, কিন্তু যখন বল গোলের দিকে আসে তখন নাকি সব অন্ধকার হয়ে যায়, চোখে কিচ্ছু দেখে না। আসলেই তাই, বল একদিকে আসে, সে অন্যদিকে ডাইভ দেয়। আমাদের ব্যাকে খেলে পরিমল। বল তার পায়ে আসতেই সে হোঁচট খেয়ে পড়ে যায়। কেন এরকম হয় কে জানে। শুকনো খটখটে মাঠ, পা পিছলানোর কোনো কথা নয়, অথচ পরিমলের কাছে বল যেতেই হাত পা ছড়িয়ে পড়ে যাবে। আমরাও একই রকম, শুধু টগর একটু ভালো খেলে। ও হচ্ছে আমাদের স্ট্রাইকার। কোনো রকমে ওর কাছে বল পৌঁছে দিলে গোলে বল ঢোকাবেই। একজনের ওপর ভরসা করে কি চ্যাম্পিয়ন হওয়া যায়? যায় না। ফুটবল হলো 11 জনের খেলা। তবু আমরা মন্দ করলাম না। গ্রিন বয়েজ ক্লাবের সঙ্গে 1 গোলে জিতলাম। টগর একবার মাত্র বল পেয়েছিল, সেইটা দিয়েই গোল করেছে। অরুণিমা ক্লাবের সঙ্গে ড্র হলো 4-4 গোলে। আমাদের দিকে 4টা গোলই করেছে টগর। এবং আশ্চর্যের ব্যাপার, আমরা শেষ পর্যন্ত ফাইনালে উঠে গেলাম। অরু আবার মুখ শুকিয়ে গেল। যদি সত্যি সত্যি জিতে যাই তাহলে মাথা ভর্তি চুল কাটতে হবে। ফাইনাল খেলার দিন শহরে সাজ সাজ রব পড়ে গেল। আমাদের পাড়ায় একজন নেতা আসছেন। তিনি শুধু ইলেকশন করেন আর ফেল করেন। তার নাম মতিন সাহেব। তিনি ফাইনাল খেলার দিন ভোরবেলা একটা শিল্ড ঘোষণা করে দিলেন। সেই সঙ্গে ফাইনাল খেলা যাতে ঠিক মতো হয় সেজন্য 300 টাকা চাঁদা দিলেন। নিজেই মাইকের ব্যবস্থা করে দিলেন। সকাল থেকে রিক্সা করে মাইক বাজাতে থাকলো। ভাই সব, অদ্য বৈকাল 4 ঘটিকায় আব্দুল মতিন ফুটবল শিল্ডের ফাইনাল খেলা। রয়্যাল বেঙ্গল বয়েজ ক্লাব 11 বনাম বুলেট 11। উদ্বোধন করবেন অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, জনগণের নয়নের মণি, দেশ দরদি, সংগ্রামী জননেতা জনাব আব্দুল মতিন ময়না মিয়া। ভাই সব। আমাদের মধ্যে তুমুল উত্তেজনা। শুধু আমাদের না, উত্তেজনা বড়দের মধ্যেও। বড় চাচা ডেকে এনে বললেন, কি তোরা পারবি তো? আমি হচ্ছি দলের ক্যাপ্টেন, কাজে আমাকে বলতে হলো, ইনশাল্লাহ পারবো। তোরা তো খেলতে জানিস না, তোরা পারবি কি করে? একমাত্র খেলোয়াড় হচ্ছে টগর, সেই বেচারা একা কি করবে? সে একাই 100। মুখে বললাম ঠিকই, কিন্তু ভরসা পেলাম না, কারণ বুলেট ক্লাব বাইরে থেকে হায়ার করে 3 জন প্লেয়ার এনেছে।
এক একজন জওয়ান। এদের একজনের নাম লেংচু, কারণ তার কাজই হচ্ছে ল্যাং মেরে ফেলে দেয়া। সেই ল্যাংও এমন ল্যাং যে প্লেয়ারের পা ভেঙে যায়। লেংচু নাকি এইভাবে এর আগে 3 জনের পা ভেঙেছে। টগরের পা ভেঙে সে 1 হালি পূরণ করবে। কি সর্বনাশের কথা। 4টার সময় খেলা শুরু হবে। 2টো বাজতেই টগর শুকনো মুখে এসে উপস্থিত। সে নাকি খেলবে না। আমি বললাম, কেন খেলবি না? লেংচুর ভয়ে? বুলেট ক্লাবের বগা ভাই বলেছে আমি যদি খেলি তাহলে আমাকে ফর্দাফাই করে দেবে। বগা ভাই নিজে বলেছে? বগা ভাই বলে থাকলে সত্যি ভয়ের কথা, কারণ বগা ভাই বিরাট গুন্ডা। তার এতদিনে ম্যাট্রিক পাশ করে কলেজে পড়া উচিত, কিন্তু সে ফেল করে করে ক্লাস 8-এ আটকে আছে। কাজের মধ্যে কাজ সে যা করে তা হচ্ছে বিড়ি টানে, খারাপ খারাপ কথা বলে, আর আমাদের মতো অল্প বয়সী ছেলে বলে দেখলে বিনা কারণে মারধর করে। আমাদের ক্লাসের পুতুল একদিন স্কুল ছুটির পর বাড়ি আসছে। হঠাৎ বগা ভাইয়ের সঙ্গে দেখা। বগা ভাই বললেন, শুনে যা। পুতুল দেখলো পালানো অসম্ভব, সে এগিয়ে গেল। বগা ভাই বলল, পিঁপড়ার কামড় কেমন জানিস? জানি। ভালো মতো জানিস না, তবে এখন জানবি। এই বলেই লাল পিঁপড়ার একটা বাসা ভেঙে পুতুলের মাথায় টুপির মতো পরিয়ে দিল। ভয়াবহ অবস্থা। এই বগা ভাইয়ের কারণে টগর যে খেলবে না তা তো জানা কথাই। শুধু টগর না, কিছুক্ষণ পর করিম এসে বলল সেও খেলবে না। করিম সেন্টার ফরওয়ার্ডে খেলে। খুব খারাপ না, টগরের মতো অবশ্যই না, তবুও ভালো। আমি বললাম, তুই খেলবি না কেন? বগা ভাই কিছু বলেছে? না। তাহলে খেলবি না কেন? ইচ্ছা হচ্ছে না তাই খেলবো না। এই বলেই করিম লম্বা একটা ঘাসের ডাঁটা নিয়ে চিবুতে লাগলো। তার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে বগা ভাই তাকেও ভয় দেখিয়েছে। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। 9 জন প্লেয়ার নিয়ে কি খেলবো? অরুয়াপা বলল, তোরা খেলা বন্ধ করে পালিয়ে যা। আজ মাঠে তোদের তুলোধুনো হবে। কমসে কম 2 জনের পা ভাঙবে, একজনের হবে কম্পাউন্ড ফ্র্যাকচার। ম্যাচে নাম দিয়ে পিছিয়ে পড়া যায় না। 3:30টায় মাঠে গিয়ে উপস্থিত হলাম। লোকের লোকারণ্য। বুলেট ক্লাবের প্লেয়াররা বল নিয়ে মাঠে ছোটাছুটি করছে। তাদের সবার মুখ ভর্তি হাসি। মাঠের দক্ষিণ দিকে টেবিলের ওপর শিল্ড। বিশিষ্ট অতিথিদের জন্য চেয়ার সাজানো। জনদরদি জননেতা আব্দুল মতিন সাহেব এসে পড়েছেন। তার গলায় ফুলের মালা। বগা ভাইকেও দেখলাম, খুব ফুর্তি। একটু পর পর হাসতে হাসতে ভেঙে পড়ছে। আমি মুখ শুকনো করে মাঠে নামলাম। পকেটে বোতল ভূতের শিশি। আমি মনে মনে বললাম, ভাই বোতল ভূত, আমাদের রক্ষা করো ভাই। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাব বনাম বুলেট ক্লাবের ফাইনাল খেলায় এমন হুড়স্থুল হবে কে ভেবেছিল? মাঠ লোকের লোকারণ্য। একটা ব্যান্ড পার্টি পর্যন্ত আছে। কিছুক্ষণ পর পর ব্যান্ড পার্টি বাজাচ্ছে হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মো। এই একটি মাত্র গানই এরা জানে। সব অনুষ্ঠানে এই গান। ব্যান্ড পার্টি এনেছেন আব্দুল মতিন সাহেব। তার কাণ্ড কারখানা এরকমই। সবসময় চান লোকজনকে চমকে দিতে। যারা ইলেকশন করে তাদের নাকি এরকম করতে হয়। কোথাও লোকজন জড়ো হলে একটা ভাষণ দিতে হয়। আজও নিশ্চয়ই দেবেন। মাইক এসেছে। রোগা একটা ছেলে কিছুক্ষণ পরপর বলছে, হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3, মাইক্রোফোন টেস্টিং। রোগা ছেলেটি চলে যাবার পর তার থেকেও রোগা আরেকটি ছেলে এসে মাইকের সামনে দাঁড়ালো। খুব কায়দা করে বলল, জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা। ভাই সব, একটি বিশেষ ঘোষণা। অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, জনগণের নয়নের মণি, এই যুগের প্রতিবাদী কণ্ঠস্বর জনাব আব্দুল মতিন ময়রা মিয়া এইমাত্র একটি স্বর্ণপদক ঘোষণা করেছেন। আজকের এই ফাইনাল ম্যাচের সেরা ফুটবল খেলোয়াড়ের জন্য এই স্বর্ণপদক। খেলার শেষে এই স্বর্ণপদক দেয়া হবে। ভাই সব, জরুরি ঘোষণা। এই ঘোষণায় বুলেট ক্লাবের সবার মুখে হাসি দেখা গেল। কেনই বা হাসি দেখা যাবে না? শিল্ড, স্বর্ণপদক সব তো ওরাই পাবে। আমরা হাত পা ভেঙে বাড়ি ফিরব। আমরা মুখ শুকনো করে মাঠে নামলাম। ব্যান্ড পার্টি বিপুল উৎসাহে বাজাতে লাগলো, হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মো। রেফারি হচ্ছেন আমাদের স্কুলের ড্রিল স্যার অজিত বাবু। খুব রোগা বলে আমরা তার নাম দিয়েছি জীবাণু স্যার। জীবাণু স্যার আমাদের দেখে অবাক হয়ে বললেন, তোরা মাত্র 9 জন কেন? বাকি 2 জন কই? আমি বললাম, ওরা খেলবে না স্যার। কেন?
বুলেট ক্লাবের বগা ভাই ভয় দেখিয়েছে, খেলতে নামলে পা ভেঙে দেবে। বলিস কি? সত্যি কথা স্যার, ওদের দলে একজন আছে, নাম লেংচু। ওর কাজই হচ্ছে ল্যাং মারা, ল্যাং মেরে পা ভেঙে ফেলা। বিচিত্র না, ভাঙতেও পারে। সাবধানে খেলবি, খবরদার চার্জ ফার্জ করতে যাবি না। জীবাণু স্যার বাঁশিতে ফু দিলেন। খেলা শুরু হলো। আমি পকেটে হাত দিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, ও ভাই বোতল ভূত, আমাদের বাঁচাও ভাই। কথা শেষ হবার আগেই দেখা গেল বগা ভাই বিদ্যুৎ গতিতে বল নিয়ে আমাদের গোল পোস্টের দিকে যাচ্ছে। বদরুল তাকে আটকাতে গিয়ে উল্টে পড়ে গেল, কারণ লেংচু তাকে পেছন থেকে ল্যাং মেরেছে। গোল পোস্টে আমাদের গোলকিপার নান্টু চোখ বন্ধ করে ফেলেছে। এটাই হচ্ছে তার নিয়ম। বল নিয়ে কেউ গোল পোস্টের দিকে আসতে থাকলেই আপনাতেই তার চোখ বন্ধ হয়ে যায়। বগা ভাই গোল পোস্টের প্রায় 6 গজের ভেতর চলে এসেছে। নান্টু চোখ বন্ধ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঠিক তখন একটা অঘটন ঘটল। মনে হলো কেউ একজন প্রচণ্ড একটা চর বসিয়ে দিয়েছে বগা ভাইয়ের গালে। বগা ভাই থমকে দাঁড়িয়ে অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো। তার পায়ে বল, অথচ সে শট নিচ্ছে না। মাঠে তুমুল হইচই। কিক দাও, কিক দাও, হাবার মতো দাঁড়িয়ে আছো কেন, কিক দাও। বগা ভাই নিজেকে সামলে নিয়ে প্রচণ্ড কিক দিল। আশ্চর্যের ওপর আশ্চর্য, প্রচণ্ড কিকের পরও বলের অবস্থার তেমন কোনো পরিবর্তন হলো না। বলটা যেন নিতান্ত অনিচ্ছায় গড়িয়ে যাচ্ছে। একসময় নান্টুর পায়ের কাছে বলটা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। সে দাঁড়িয়ে থাকা বলের ওপরে নান্টু বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে এমন ভঙ্গি করতে লাগলো যেন সে বুলেটের মতো গতির বলকে অপূর্ব কায়দায় আটকেছে। মজা আরও জমল। বুলেট ক্লাবের যে কোনো প্লেয়ার বল নিয়ে এদিকে এলেই অদৃশ্য কে যেন চর বসিয়ে দেয়। লেংচু হতভম্ব, কারণ কিছুক্ষণ পর পর সে চর খাচ্ছে। একবার দেখা গেল সে কোমরে হাত দিয়ে খিলখিল করে হাসছে। হাসি আর থামেই না। মাঠের সবাই হতভম্ব। ড্রিল স্যার অবাক হয়ে বললেন, আই ছেলে, তুমি এরকম করছো কেন, হাসছো কেন? লেংচু করুণ মুখে বলল, কি করব স্যার, কে যেন কাতুকুতু দিচ্ছে। কাতুকুতু দিচ্ছে মানে? কি বলছো তুমি? সত্যি বলছি স্যার, হি 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 হি। হাসতে হাসতে লেংচু গড়িয়ে পড়ল। অদ্ভুত কাণ্ড। ওরা বলে কি করতে গেলে বল নড়ে না, যেন পাথরের বল। বুলেট দলের ক্যাপ্টেন হচ্ছে মুশতাক। সে একবার বলে কিক করে উফ করে চেঁচিয়ে উঠল। ড্রিল স্যার বললেন, কি হয়েছে? স্যার বল আগুনের মতো গরম, পা পুড়ে গেছে, পায়ে ফসকে পড়ে গেছে। পাগলের মতো কথা বলিস না তো, বল গরম মানে? আপনি হাত দিয়ে দেখুন স্যার। ড্রিল স্যার বল হাতে নিয়ে বললেন, বল যেরকম সেরকমই তো আছে, কি বলছিস তোরা? হাফ টাইমে 10 মিনিট আগে আমরা একটা গোল করে ফেললাম। আমরা গোল করলাম বলাটা ঠিক হলো না, বলটা আপনা আপনি গোলে পড়ল। ড্রিল স্যার পর্যন্ত হতভম্ব হয়ে গেলেন। বাঁশি বাজাবেন কিনা বুঝতে পারলেন না। হাফ টাইমের পর বুলেট ক্লাব আর খেলতে রাজি হলো না। আব্দুল মতিন সাহেব মহা চিন্তায় পড়লেন। সেরা খেলোয়াড়ের স্বর্ণপদক কাকে দিবেন বুঝতে পারলেন না। শেষ পর্যন্ত সেই স্বর্ণপদক নান্টুর কপালে জুটল। সে থেমে থাকা বল আটকানোর জন্য পেয়ে গেল স্বর্ণপদক। আব্দুল মতিন সাহেব কাপা গলায় একটা ভাষণ দিলেন। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাবের উজ্জ্বল প্রতিভা, অত্র অঞ্চলের বিশিষ্ট গোলকিপার নান্টুর অপূর্ব ক্রীড়াশৈলীতে মুগ্ধ হয়ে তাকে দেয়া হচ্ছে আব্দুল মতিন স্বর্ণপদক। ভাই সব হাততালি দিন, হাততালি। প্রচণ্ড হাততালি পড়ল। সেই সঙ্গে ব্যান্ড বেজে উঠল, হলুদ বাটো মেহেন্দি বাটো, বাটো ফুলের বউ। অরুয়াপা বলেছিল আমাদের রয়্যাল বেঙ্গল ফুটবল টিম চ্যাম্পিয়ন হলে সে তার মাথার চুল কেটে ফেলবে। এসব হচ্ছে কথার কথা, আমরা সব সময় বলি। ওই তো সেদিন আমাদের ক্লাসের মনসুর বলল, সে যদি 1 জগ পানি 1 চুমুকে খেতে না পারে তাহলে তার নাম বদলে ফেলবে। 8 জগ খাবার পর চোখ টোক উল্টে এক কাণ্ড। তার জন্যে তো তার নাম বদলানো হয়নি। কিন্তু অরুয়াপা সত্যি সত্যি তার মাথার চুল কেটে ফেলল। আমার মা খুব শান্ত ধরনের মহিলা, সহজে রাগটাগ করেন না। তিনি পর্যন্ত রেগে ভূত। চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে বললেন, কেন চুল কাটলি? অরুয়াপা সহজ গলায় বলল, বাজিতে হেরেছি তাই চুল কাটলাম। এত সুন্দর চুল কাটতে একটু মায়া লাগলো না? না, লাগলো না। তুই কি পাগল হয়ে গেলি? না, হইনি, তবে এখন তোমার চিৎকারে পাগল হব। চুল কাটায় অরুয়াপাকে কি যে বিশ্রী দেখাচ্ছিল বলার নয়। তাকে দেখাচ্ছিল ছেলেদের মতো।
আমার কাছে মনে হলো অরু আপা চুল না কাটলেও পারত। আমরা চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই, কিন্তু সেটা সম্ভব হয়েছে বোতল ভূতের জন্যে। সে সাহায্য না করলে সবার সাথে 6-7 গোলে হারতাম। কাজে এ জেতায় ফাঁকি আছে। ফাঁকির খেলার কারণে বেচারি অরু আপার সব চুল চলে যাবে তা কি ঠিক? অরু আপা অবশ্যই বোতল ভূতের কথা একেবারেই বিশ্বাস করে না। সে সায়েন্সে পড়ে তো, তাই সায়েন্সে পড়লে সব কিছু অবিশ্বাস করতে হয়। সেদিন বাসায় মন্টু ভাই এসেছিলেন। তিনি বইটই পড়ে হাত দেখা শিখেছেন। সবসময় তার পকেটে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকে। কেউ যদি হাত দেখাতে চায় অমনি উনি গম্ভীর মুখে বসে যান। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কী সব দেখে টেখে টেনে টেনে বলেন, বৃহস্পতির ক্ষেত্রটা ভালো মনে হচ্ছে না, তবে মঙ্গলের ক্ষেত্রে জব চিহ্ন আছে, প্রচুর অর্থ লাভ হবে। মন্টু ভাই এমনভাবে কথা বলেন যে সবাই মুগ্ধ হয়ে যায়, আর মনে হয় তিনি যা বলছেন সবই সত্যি। সেই মন্টু ভাইয়ের ম্যাগনিফাইং গ্লাস অরু আপা একদিন নর্দমায় ফেলে দিয়ে বলল, আপনি এইসব অবৈজ্ঞানিক কথা আর বলবেন না তো মন্টু ভাই, খুব রাগ লাগে। মন্টু ভাই আহত গলায় বললেন, 2 পাতা বিজ্ঞান পড়ে এই কথা বলছিস? শেক্সপিয়ার কি বলেছেন জানিস? তিনি বলেছেন, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। তিনি বিজ্ঞানী ছিলেন না বলে বলেছেন, আর তুই বুঝি বিরাট সায়েন্টিস্ট? দুজনে বিরাট তর্ক বেঁধে গেল। শেষমেশ রাগ করে মন্টু ভাই চলে গেলেন। অরু আপার স্বভাবই হচ্ছে এই, সবার সঙ্গে তর্ক করবে, কোনো কিছুই বিশ্বাস করবে না। চোখের সামনে বোতল ভূতের কাণ্ড কারখানা দেখেও বলছে ভূত বলে কিছু নেই, এবং সে নাকি তা প্রমাণ করে দিতে পারে। বোতলের ভেতর নাকি আছে শুধু বাতাস। শেষে রাগ করে একদিন বললাম, বেশ, প্রমাণ করো যে বোতলে কিছু নেই, তবে তুমি কিন্তু বোতলের মুখ খুলতে পারবে না। বেশ, খুলব না। প্রমাণটা করবে কিভাবে? অরু আপা গম্ভীর হয়ে বললেন, খুব সোজা প্রমাণ, ওজন করে প্রমাণ করব। সব জিনিসেরই ওজন আছে। ভূত বলে যদি কিছু থেকে থাকে তবে তারও ওজন থাকবে, এবং যত তার বয়স বাড়বে ততই তার ওজন বাড়বে, কারণ বয়সের সঙ্গে সঙ্গে সে বড় হচ্ছে। আমি যা করব তা হচ্ছে কলেজের ল্যাবরেটরির যে ওজন যন্ত্র আছে তা দিয়ে বোতলটার ওজন 7 দিন পর পর মাপব। যদি দেখা যায় বোতলটার ওজন বাড়ছে না, তাহলে বুঝতে হবে ভূত প্রেত কিছু এই বোতলের মধ্যে নেই। প্রথম সপ্তাহে ওজন হলো 17.473 গ্রাম। পরের সপ্তাহে ওজন বাড়ার বদলে খানিকটা কমে গেল, ওজন হলো 17.471 গ্রাম। এর পরের সপ্তাহে হলো 17.460 গ্রাম। অরু আপার মুখ শুকিয়ে গেল। বাড়ার বদলে ওজন কমছে, তা তো হবার কথা নয়। আমি বললাম, ভূতদের বেলায় নিয়ম হয়তো অন্য, তারা যতই বড় হয় ততই তাদের ওজন কমে। অরু আপা বিরক্ত হয়ে বললেন, বাজে বকিস না। তাহলে তুমি বলো ওজন কমছে কেন? ওজন নেবার যন্ত্রটা হয়তো ভালো না, এবার অন্য একটা যন্ত্রে ওজন নেব। বেশ, নাও, সাবধান বোতল যেন না ভাঙে। আবার ওজন নেওয়া শুরু হলো। এবার দেখা গেল ওজন বাড়ছে। অরু আপার খুব মেজাজ খারাপ। আমি বললাম, ভূতদের ওজন হয়তো বাড়ে, আবার কমে, আবার বাড়ে, তারপর আবার কমে। অরু আপা ঝাঁঝালো গলায় বলল, বোকার মতো কথা বলিস না তো, বোকার মতো কথা শুনলে গা জ্বলে যায়। তুমি তাহলে আমাকে বলো ওজন বাড়ছে কমছে কেন? কোথাও কোনো ভুল করছি তাই এরকম হচ্ছে। কি ভুল করছো? সেটাই তো বুঝতে পারছি না। অরু আপা আরও কিসব পরীক্ষা করলো। বোতল 1 সপ্তাহ অন্ধকারে রেখে তারপরে ওজন, আলোতে রেখে ওজন, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। ফ্রিজে রেখে ঠান্ডা করে ওজন নিলে একরকম ওজন হয়, আবার গরম করলে অন্যরকম ওজন হয়। শেষটায় অরু আপা রাগ করে বলল, তোর এই বোতল নিয়ে বিদায় হ, শুধু শুধু সময় নষ্ট। অরু আপার পরীক্ষা নিরীক্ষায় একটা লাভ হলো, সবাই জেনে গেল বোতল ভূতের ব্যাপারটা। নিতান্ত অপরিচিত লোকও পথের মাঝখানে আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, এই যে খোকা, তোমার কাছে বোতলের ভেতর নাকি কি আছে, দেখি জিনিসটা। আমি হাসি মুখে দেখাই। খুব গর্ববোধ হয়। ভূত পকেটে নিয়ে ঘুরে বেড়ানো তো খুব সহজ ব্যাপার না। হেড স্যার পর্যন্ত একদিন বললেন, দেখি জিনিসটা। সব ভালো দিকের একটা খারাপ দিকও আছে। একদিন খারাপ দিকটা স্পষ্ট হলো। স্কুল থেকে ফিরছি, কালীতলার মন্দিরটার কাছে বগা ভাইয়ের সঙ্গে দেখা।
বগা ভাই থমথমে গলায় বলল, বের কর। কি বের করব? ভূত বের কর। না বের করলে কাদার মধ্যে পুঁতে ফেলবো। তার আগে এমন একটা চড় দিব যে 32টা দাঁত তো পড়বেই, জিভ পর্যন্ত পড়ে যাবে। আমি বোতল বের করলাম। বগা ভাই সেই বোতল টপ করে নিজের পকেটে রেখে দিয়ে বলল, আর কোনো কথা না, সোজা বাড়ি চলে যা। একটা কথা বলেছিস তো 6 নম্বরই ধোলাই দিয়ে দিব। 6 নম্বরই ধোলাই কাকে বলে জানিস? আমিও জানতাম না, জানার ইচ্ছাও হলো না। বাড়ির দিকে রওনা হলাম। রাগে দুঃখে আমার চোখে পানি এসে গেছে। পুরুষ মানুষের চোখে পানি আসা খুব খারাপ, কিন্তু অনেক চেষ্টা করেও পানি সামলাতে পারছি না। টপ টপ করে পানি পড়ছে। বোতলভূত হাতছাড়া হওয়ায় আমাদের বাড়ির সবাই খুব খুশি। বড় চাচা বললেন, বাঁচা গেল, আপদ বিদায় হয়েছে। আমার বাবা বললেন, এসব আজে বাজে জিনিস বাড়িতে না থাকাই ভালো। হুরু আপা মুখ বাঁকা করে বললেন, একটা কুসংস্কার বাড়ি থেকে গেছে, এটা একটা সুসংবাদ। আমার মন খুব খারাপ হয়ে গেল। রাতে ঘুমোতে যাবার আগে রোজ একবার করে বলি, ও ভাই বোতল ভূত, ফিরে এসো। বগা ভাইয়ের হাত থেকে তোমাকে উদ্ধার করার ক্ষমতা আমার নেই, তুমি দয়া করে নিজে নিজেই চলে এসো। ভোরবেলা ঘুম ভাঙতেই মনে হয় বোতল ভূত হয়তো নিজে নিজেই চলে এসেছে। অনেক খোঁজাখুঁজি করি, কিচ্ছু নেই। এদিকে বগা ভাইয়ের উপদ্রব খুব বেড়েছে। রয়্যাল বেঙ্গল ক্লাবের যাকেই সে দেখে তার কপালে অনেক যন্ত্রণা। একদিন মুনিরকে ধরে ধোলাই দিয়ে দিল। বেচারা স্কুল থেকে বাড়ি ফিরছিল, বগা ভাইয়ের সঙ্গে দেখা। বগা ভাই হাত ইশারা করে ডাকলো। মুনির না দেখার ভান করে চলে যাচ্ছে। বগা ভাই দৌড়ে এসে শার্টের কলার চেপে ধরল। কড়া গলায় বলল, কি চোখে দেখতে পাস না? চর খেতে কেমন মজা দেখবি, এই দেখ। শুধু শুধু মারছেন কেন? ইচ্ছা হচ্ছে মারছি, মেরে ভর্তা বানিয়ে ফেলবো, আলু ভর্তা। এই বলে মুনিরের হাত থেকে অঙ্ক বই টেনে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। মুনির কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। আমিও একদিন ধরা পড়লাম। আমার সঙ্গে তোতলা রঞ্জু। আমাদের ক্লাসে 3 জন রঞ্জু। এদের একজন শুধু রঞ্জু, অন্য দুজনের একজন তোতলা রঞ্জু, অন্যজন মাথা মোটা রঞ্জু। মাথা মোটা রঞ্জুর মাথাটা শরীরের তুলনায় বড়, আর তোতলা রঞ্জু ভয় পেলে তোতলাতে শুরু করে। বগা ভাইকে দেখে তার তোতলামি শুরু হয়ে গেল। বগা ভাই বলল, তারপর কি খবর? আমি গম্ভীর হয়ে বললাম, ভালো খবর। কীরকম ভালো খবর এখন টের পাবি, কানে ধরে 100 বার ওঠবস কর। তোতলা রঞ্জু সঙ্গে সঙ্গে ওঠবস শুরু করলো। আমি ক্ষীণস্বরে বললাম, কেন? আবার মুখে মুখে কথা, সাহস বেশি হয়ে গেছে। এমন ধোলাই দেব যে 2-এর ঘরের নামটা ভুলে যাবি। এখন আর সঙ্গে বোতল ভূত নেই যে বেঁচে যাবি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠবস করা শুরু করলাম। কি দরকার ঝামেলা করে? কানে ধরে উঠবস করতে তো আর খুব কষ্ট হয় না, শুধু একটু লজ্জা। বগা ভাই বলল, বোতল ভূত ফেরত চাস? যদি ফেরত চাস তাহলে 200 উঠবস করতে হবে। 200 বার করলে ফেরত দেবে? সেই সঙ্গে 50টা টাকা দিতে হবে, নগদ কারবার। টাকা পাবো কোথায়? আমি তার কি জানি, টাকা নিয়ে আয়, বোতল ফেরত পাবি। এই যন্ত্রণার বোতল ফেরত দিয়ে দিব। ভূত দিয়ে আমার দরকার নেই, আমি নিজেই ভূত। 50টা টাকা জোগাড় করতে কি যে কষ্ট হলো। রয়্যাল বেঙ্গল ক্লাবের সবাই চাঁদা দিল। বড় চাচার কাছে কান্নাকাটি করে পেলাম 5 টাকা, বাবা দিলেন 10 টাকা, তবু 2 টাকা কম পড়ল। সেটা অরু আপা দিয়ে দিলেন। টাকা পকেটে নিয়ে বোতল ভূত ফেরত আনতে গেলাম। সঙ্গে নিলাম মুনিরকে। পোস্ট অফিসের সামনে বটগাছের নিচে বগা ভাই তার 2 বন্ধুকে নিয়ে আছে। আমি এবং মুনির ভয়ে ভয়ে উপস্থিত হলাম। বগা ভাই বলল, টাকা এনেছিস? বের কর। দিলাম টাকা। বগা ভাই খুব সাবধানে 2 বার গুনল। টাকাটা পকেটে রেখে থমথমে গলায় বলল, দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি চলে যা। বোতল ভূত ফেরত দাও। কথা বললে চর খাবি, চর দিয়ে দাঁত ফেলে দেব। বোতল ভূত ফেরত দেবে না তাহলে টাকা নিলে কেন? এটা হচ্ছে তোর ভূত পোষার খরচ। যা, এখন একটা কথা বলবি তো শিয়ালের শিং দেখিয়ে দিব। শিয়ালের শিং কখনো দেখেছিস? টাকা ফেরত দাও। আরে, আবার টাকা ফেরত চায়, শক্ত কম না? বগা ভাই উঠে এসে একটা চর বসিয়ে দিল। আমি চোখে অন্ধকার দেখলাম। মুনির বলল, আমি স্যারদেরকে বলবো। যা, বলে আয়। দাঁড়িয়ে আছিস কেন, যা।
বলতে বলতে বগা ভাই মনিরের পেটে একটা ঘুষি দিল। মনির কক করে একটা শব্দ করে পেটে হাত দিয়ে বসে পড়ল। দুজনে এবার গলা জড়াজড়ি করে কাঁদতে থাক, আমরা চললাম। আমি আর মনির অনেকক্ষণ বসে রইলাম, তারপর বাড়ির দিকে রওনা হলাম। দুজনেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছি। তখনই মজার ব্যাপারটা ঘটল। চোখ মোছার রুমালের খোঁজে পকেটে হাত দিতেই হাতে ঠান্ডা কি যেন লাগলো। বের করে দেখি বোতল ভূত। সে চলে এসেছে। আমি আর মনির দুজনেই গলা জড়াজড়ি করে অনেকক্ষণ কাঁদলাম। এবারের কান্না সুখের কান্না। বছরের মধ্যে সবচেয়ে খারাপ মাসটা কোনটা? ডিসেম্বর, পরীক্ষার মাস। এই মাসটা না থাকলে কেমন হতো? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারপরে জানুয়ারি, মাঝখানে ডিসেম্বরটা শুধু নেই। বোতল ভূতকে বললে হয় না? নিশ্চয়ই হয়। সে কিছু একটা করবেই, কিন্তু তাকে বলা যাচ্ছে না, কারণ বড় চাচা বোতল ভূত স্টিলের আলমিরায় বন্দি করে রেখেছেন। ফাইনাল পরীক্ষার আগে তাকে হাতে পাওয়ার সম্ভাবনা নেই। পরীক্ষার পরেও যে পাবো সে আশাও ক্ষীণ। এরকম কেন হলো সেটা আগে বলিনি। আমাকে আর অন্তুকে পড়ানোর জন্য নতুন একজন স্যার রাখা হয়েছে, মজিদ স্যার। এই স্যারের চেহারাটা খুব ভালো মানুষের মতো, কিন্তু মেজাজ আগুনের মতো। বাড়িতে ঢুকেই বিনা কারণে একটা হুঙ্কার দেন, তারপর বলেন, হোম টাস্কের খাতা আর বেডটা বের করো, কত ধানে কত চাল, আগে হিসাব নিয়ে নিই। আমরা ভয়ে ভয়ে হোম টাস্কের খাতা বের করি। পরবর্তী আধা ঘন্টা আমাদের ওপর দিয়ে বড় রকমের একটা সাইক্লোন হয়ে যায়। আমরা কান্নাকাটিও করি, তাতে লাভ হয় না। বড় চাচা হৃষ্ট চিত্তে বলেন, ভালো মাস্টার দিয়েছি, এবার টাইট হচ্ছে, মাস্টার আরও টাইট দাও, আরও। উৎসাহ পেয়ে মজিদ স্যার আরও টাইট দেন। আমরা চোখে অন্ধকার দেখি। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে অন্তু যা করল তা মোটেই দোষের কিছু নয়। 2 লাইনের একটা কবিতা লিখল, মজিদ স্যার, মজিদ স্যার, চোখে দেখি অন্ধকার। কবিতা লিখেই সে থামল না। আমার কাছ থেকে বোতল ভূত কিছুক্ষণের জন্য ধার নিয়ে চলে গেল ছাদে। তারপর খুব করুণ গলায় বোতল ভূতকে বলল, ও আমার প্রিয় ভূত, ও আমার লক্ষ্মী ভূত, ও আমার ময়না ভূত, তুমি মজিদ স্যারের পা ভাঙার একটা ব্যবস্থা করে দাও ভাই, যাতে সে আর পড়াতে আসতে না পারে। অন্তু লক্ষ্য করেনি যে বড় চাচা ছাদের এক কোণায় সারা গায়ে অলিভ অয়েল মেঘে রোদ তাপাচ্ছেন। সেখান থেকে তিনি মেঘ গর্জন করলেন, অন্তু এদিকে আয়। অন্তু এগিয়ে গেল। বোতলটা আমাকে দে। অন্তু বোতল দিল। কানে ধর। অন্তু কানে ধরল। বড় চাচা বললেন, শকুনের বদ্য আয় গরু মরে না, বুঝলি? যদি মরতো দেশের সব গরু মরে সাফ হয়ে যেত, বুঝতে পারলি? জি, বুঝতে পারছি। কানে ধরে দাঁড়িয়ে থাক। আর আমি মজিদ মাস্টারকে খবর পাঠাচ্ছি সে যেন আজ থেকে 2 বেলা করে আসে, সকালে একবার, সন্ধ্যা একবার, যে রোগের যে দাওয়াই। মজিদ স্যারকে খবর পাঠাতে হলো না, তার বাড়ি থেকে খবর এসে পড়ল। কিছুক্ষণ আগে বাথরুমে পা পিছলে পড়ে তার পা ভেঙে গেছে। বড় চাচা অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। বোতল ভূতকে স্টিলের আলমিরায় তালাবদ্ধ করে রাখলেন। চাবি সবসময় তার কোমরে কালো সুতোর মধ্যে বাঁধা। সেই চাবি হাতে পাওয়ার কোনো উপায় নেই। অথচ এই মুহূর্তে বোতল ভূতকে আমাদের খুবই দরকার। না, আমাদের পরীক্ষার জন্য নয়। পরীক্ষা যা হবার হবে, হয়তো ফেল করব, সেটাও ভালো। ফেল করলে রবীন্দ্রনাথ হবার একটা সম্ভাবনা থাকে। যারা সবসময় ফার্স্ট সেকেন্ড হয় তারা কবি সাহিত্যিক হতে পারে না, নিয়ম নেই। বোতল ভূতটা আমাদের দরকার পাশ ফেলের জন্য নয়, অরু আপার জন্য। অরু আপার বিয়ে ঠিকঠাক হয়ে যাচ্ছে, বড় চাচাই ব্যবস্থা করছেন। তার মতে মেয়েগুলিকে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হয় আর ছেলেগুলিকে দেরিতে, তাহলেই সংসার সুখের হয়। অরু আপার বিয়ে করার মোটেও ইচ্ছা নেই। সে খুব কান্নাকাটিও করেছে। বড় চাচা বলেছেন, কেঁদে লাভ হবে না, আজ হোক কাল হোক বিয়ে তো করতেই হবে, আজ হলেই ক্ষতি কি। একদিন 4-5 জন ইয়া মোটা মোটা মহিলা এসে অরু আপাকে দেখে গেল। তাদের কি সব প্রশ্ন, গান বাজনা জানো, সেলাই জানো, রান্নাবান্না কিছু শিখেছ, কোরআন শরীফ পড়তে পারো, বেদের নামাজ কয় রাকাত বলো তো। অরু আপার দিন রাত কাঁদে। তার কত ইচ্ছা সে পড়াশোনা শেষ করে জাহাজে করে সারা পৃথিবী ঘুরবে। বেচারির জন্যে আমাদেরও খুব মন খারাপ। অরু আপা চলে গেলে বাড়ি অন্ধকার হয়ে যাবে। আমরা ঝগড়া করব কার সাথে, হাসি তামাশাই বা করব কার সাথে। শেষটায় যেদিন পাঞ্চিনি হবে সেই দিন কোনো উপায় না দেখে
স্টিলের আলমিরায় মুখ লাগিয়ে বললাম, বোতল ভূত ভাই, একটা উপায় করো। কোনো কথা শুনবো না, উপায় তোমাকে করতেই হবে। এটা যদি করে দাও তাহলে আগামী 3 মাস তোমাকে আর বিরক্ত করব না, কথা দিচ্ছি। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। পাঞ্চিনি উপলক্ষে অরু আপাকে সাজানো হচ্ছে। সাজাচ্ছেন আমার মেজো মামি। আমরা দূরে বসে দেখছি। কাজল পরানোর সময় তিনি হঠাৎ অবাক হয়ে বললেন, তোর চোখগুলি এমন ফোলা ফোলা লাগছে কেন? মনে হচ্ছে ব্যাঙের চোখ। অরু আপা উত্তর দিল না। আমরা দেখলাম সত্যি তাই, চোখ দুটি যেন ঠেলে বের হয়ে আসছে। সাজানো শেষ হবার পর সবার চোখ কপালে উঠে গেল। কি কুৎসিত যে দেখাচ্ছে, তাকানো যাচ্ছে না। আমার মা বিরক্ত হয়ে মেজো মামিকে বললেন, এটা কীরকম সাজ হলো? মেজো মামি বললেন, কোথায় যেন গন্ডগোল হয়ে গেছে, অসুবিধা নেই, আবার সাজানো হবে। এবার আরও বিশ্রী হলো। মনে হচ্ছে নীল শাড়ি পরে একটা বুড়ো বাদর বসে আছে, অথচ অরু আপা পরীর মতো সুন্দর। তৃতীয়বার সাজানোর সময় ছিল না, পাত্রপক্ষ চলে এসেছে। অরু আপাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো। তারা ভূত দেখার মতো চমকে উঠল। একজন মহিলা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? অরু আপা অবিকল বানরের মতো গিজগিজ করে বলল, জাহানারা। নিজের গলা শুনে সে নিজেই অবাক। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। বড় চাচা বারান্দায় গম্ভীর মুখে বসে রইলেন। একবার শুধু বললেন, ব্যাপারটা কি হয়েছে আমি বুঝতে পারছি। আমরাও খুব ভালো মতো বুঝতে পারছি। আমাদের আনন্দের সীমা নেই, কারণ বিয়ে ভেঙে গেছে, বরপক্ষের লোকজন চলে গেছে। অরু আপা হাসছে, কি সুন্দর দেখাচ্ছে তাকে। এক চৈত্র মাসে বোতল ভূতকে এনেছিলাম, এখন আরেক চৈত্র মাস। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। কত কাণ্ড হলো বোতল ভূত নিয়ে। সে হয়ে গেল আমাদের সুখ দুঃখের বন্ধু। কোনো একটা সমস্যা হলেই বোতল ভূতের কাছে যাই, কাতর গলায় সমস্যার কথা বলি। ও ভাই বোতল ভূত, লক্ষ্মী সোনা, চাঁদের কণা, 6 প্রশ্নমালার 3 নম্বর অঙ্কটা পারছি না, একটু দেখবে কিছু করা যায় কি না? ও ভাই বোতল ভূত, আজ ইংরেজি পড়া শেখা হয়নি, তুমি কি দয়া করে ইংরেজি স্যারের অসুখ বানিয়ে দেবে? আজ মগদাপাড়ার বদমাস ছেলেগুলির সাথে আমাদের একটা মারামারি আছে, তুমি কি দয়া করে আমাদের জিতিয়ে দিবে? এই জাতীয় আবেদন সবসময় যে কাজ হয় তা না, তবে বেশিরভাগ সময়ই হয়। সাধারণত খুব জটিল সমস্যায় বোতল ভূত আমাদের পাশে এসে দাঁড়ায়। এই যেমন অরু আপার বিয়ে ভাঙার ব্যাপারটাই ধরা যাক না, কেমন চট করে ভেঙে গেল। বোতল ভূত হাতের কাছে ছিল বলে এটা সম্ভব হয়েছে। আমি ঠিক করলাম 1 বছর পার হলেই বোতল ভূতের জন্মদিন করা হবে। বন্ধু বান্ধব সবাইকে বলবো, 1 টাকা করে চাঁদা ধরা হবে, সারাদিন খুব হইচই করা হবে। আমাদের ক্লাসের মন্টুকে বলা হবে এই উপলক্ষে একটা কবিতা লেখার জন্য। মন্টু হচ্ছে আমাদের ক্লাসের কবি। সে এই পর্যন্ত 311টা কবিতা লিখেছে। এর মধ্যে কয়েকটা অতি বিখ্যাত, যেমন আমাদের অঙ্ক স্যারকে নিয়ে লেখা কবিতা বিভীষিকা। ওই আসছে অঙ্ক স্যার, চোখে দেখি অন্ধকার, হব আমরা পগার পার। গায়কদের গান গাইতে বললে তারা সবসময় বলে, আজ আমার গলা ভেঙে গেছে, মুড নেই, ইচ্ছা করছে না, ইত্যাদি ইত্যাদি। কবিদের বেলায় ভিন্ন ব্যাপার। তাদের কবিতা লিখতে বললেই খাতা কলম নিয়ে বসে পড়ে। মন্টুও তাই করল। টিফিন টাইমের মধ্যে 6 পাতার কবিতা লিখে ফেলল। কবিতার শিরোনাম ওগো প্রিয় বন্ধু। কবিতা শুনে আমরা মুগ্ধ। আমাদের ধারণা হলো স্বয়ং রবীন্দ্রনাথও ছেলেবেলায় এত ভালো কবিতা লিখেননি। আমরা মন্টুকে মহাকবি টাইটেল দিয়ে দিলাম। ঘোষণা করে দেওয়া হলো, এখন থেকে মন্টুকে শুধু মন্টু বললে কঠিন শাস্তি হবে। মন্টুকে ডাকতে হবে মহাকবি মন্টু। বোতল ভূতের জন্মদিনের ব্যাপারেও সবার খুব আগ্রহ দেখা গেল। শুধুমাত্র আমাদের ক্লাসেরই না, অন্য ক্লাসের ছেলেরাও চাঁদা নিয়ে উপস্থিত। তারাও জন্মদিন করতে চায়। ক্লাস 5-এর ছেলেরা এসে বলল তারা বোতল ভূতকে একটা সংবর্ধনা দিতে চায়। ক্লাস 6-এর ছেলেরা এসে বলল তারাও সংবর্ধনা দিতে চায়। শেষ পর্যন্ত ঠিক করা হলো স্কুলের তরফ থেকেই তাকে একটা সংবর্ধনা দেয়া হবে। সেই উপলক্ষে কমিটি তৈরি হলো, মানপত্র লেখা হলো। মানপত্র লিখলেন ক্লাস 10-এর আবু বক্কর ভাই। চমৎকার মানপত্র। হে ভূত, হে অশরীরী প্রাণ, হে বোতলবন্দি মুক্ত হৃদয়, হে মহাপ্রাণ, এইসব লেখা পড়লে রক্ত গরম হয়ে যায়। আমরা ঠিক করলাম বোতল ভূতের সংবর্ধনায় যার কাছ থেকে ভূত পেয়েছি তাকেই সভাপতি করা হবে। ওই যে রবি ঠাকুরের মতো দেখতে বুড়োকে, উনি হয়তো আসতে চাইবেন না,
না চাইলেও তাকে হাতে পায়ে ধরে রাজি করাতেই হবে। একদিন বিকেলে দল বেঁধে গেলাম তার কাছে। তার বাড়ির কাছে এসে থমকে দাঁড়াতে হলো। সব কেমন যেন অন্যরকম লাগছে। বাড়ি রং করা হয়েছে, শান্তিনিকেতন লেখা সাইনবোর্ডটি নেই। সুন্দর একটা বাগান করা হয়েছে বাড়ির সামনে। ফর্সা মতো একজন বৃদ্ধ গেঞ্জি গায়ে খুরপি হাতে বাগানে কাজ করছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, উনি কি আছেন? বৃদ্ধ হাসি মুখে বললেন, উনিটাকে? ওই যে রবীন্দ্রনাথের মতো দেখতে, লম্বা দাড়ি, লম্বা চুল। বৃদ্ধ হেসে ফেললেন। আর তখনই বুঝতে পারলাম উনিই সেই লোক। দাড়ি কেটে ফেলেছেন, চুল ছোট করে ফেলেছেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বৃদ্ধ বললেন, কি ব্যাপার বলো তো? তার আগে বলুন, আপনি কি উনি? হ্যাঁ, আমি সেই মানুষ। আমরা বোতল ভূতের ব্যাপারটা তাকে বললাম। বোতল ভূত আমাদের জন্য কী করেছে তাও বললাম। তার বিস্ময়ের সীমা রইল না। তাকে দেখে মনে হলো এমন অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি। হতভম্ব হয়ে যাওয়ার স্বরে তিনি বললেন, আমিই তোমাকে বোতল ভূত দিয়েছি? জি। কি সর্বনাশের কথা! আমি ভূত পাবো কোথায় যে তোমাকে বোতলে ভরে দেব? এই তো দেখুন না, আমার সঙ্গেই আছে। আমি শিশিটা তার হাতে দিলাম। তিনি গভীর আগ্রহে শিশি নেড়ে চেড়ে দেখে বললেন, আসলে ব্যাপারটা কি হয়েছে তোমাদের বলি। আমার মাথা ঠিক ছিল না। দীর্ঘদিন অসুস্থ ছিলাম, চিকিৎসা চলছিল। এখন মনে হচ্ছে মাথা খারাপ অবস্থায় ওসব করেছি। আমরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। বৃদ্ধ বললেন, তোমরা যে সময় জন্মেছ তার অনেক আগেই চাঁদে মানুষ নেমে গেছে। মঙ্গল গ্রহে নেমেছে মেরিনার মহাশূন্যযান। আর তোমরা কিনা ভূত নিয়ে মাতামাতি করছো? আমার না হয় মাথা খারাপ, কিন্তু তোমাদের তো আর মাথা খারাপ হয়নি। তোমরা কেন এসব বিশ্বাস করবে? আমি ক্ষীণ গলায় বললাম, বোতল ভূত আমাদের জন্য অনেক কিছু করেছে। কি করেছে? আমরা একে একে ভূতের কাণ্ড কারখানা বললাম। বৃদ্ধ মিটিমিটি হাসতে হাসতে বললেন, এসব ঘটনা এমনিতেও ঘটত, স্বাভাবিক নিয়মে এসব ঘটেছে। আর তোমরা ভেবেছ ভূত এসব করেছে। আমাদের মন অসম্ভব খারাপ হয়ে গেল। বৃদ্ধ বললেন, মানুষের অসীম ক্ষমতা। অসাধ্য কাজের জন্যে মানুষের ভূতের দরকার হয় না, সে নিজেই পারে। এই বৃদ্ধের কথা শুনে আমাদের এতই মন খারাপ হলো যে প্রায় চোখে পানি এসে পড়ার মতো অবস্থা। আমাদের কাণ্ড কারখানা দেখি হয়তোবা বৃদ্ধের মায়া হলো। তিনি বললেন, তোমরা ভূতের সংবর্ধনার আয়োজন করেছ, খুব ভালো কথা, করো। আমি সভাপতি হিসেবে সেখানে যাব, অবশ্যই যাব। কিন্তু কথা দিতে হবে, সভার শেষে বোতলটা আমাকে দিয়ে দেবে। কি কথা দিচ্ছ? আমরা চুপ করে রইলাম। বৃদ্ধ বললেন, যাও, বোতলটা নিয়ে এখন বাড়ি যাও। সংবর্ধনা শেষে আমাকে তা দিয়ে দিবে। কোথায় রাখলাম বোতলটা? আশ্চর্যের ব্যাপার, বোতলটা খুঁজে পাওয়া গেল না। বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন, এখানেই তো ছিল, দেখো তো তোমরা কেউ পকেটে নিয়ে রেখেছ কিনা। আমাদের কারোরই পকেটে বোতল নেই। আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, নেই নেই নেই, কোথাও নেই। বৃদ্ধ গম্ভীর গলায় বললেন, ভালোই হলো, আপদ বিদায় হয়েছে। যাও, এখন তোমরা বাড়ি যাও। এই জাতীয় বাজে বিষয় নিয়ে আর মাথা ঘামাবে না, কেমন? আমরা ফিরে এলাম। ফেরার পথে মনে হলো আমরা ভূতকে বিশ্বাস করিনি বলে বেচারা বোতল ভূত মনের দুঃখেই চলে গেছে। গভীর বেদনায় আমার চোখে পানি এসে গেল। আমি মনে মনে বললাম, ভূত ভাই, তুমি সত্যি হও আর মিথ্যাই হও, আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। তুমি যেখানেই থাকো, ভালো থাকো, সুখে থাকো।